নিয়মিত অনুষ্ঠান তারকা কথন। আজকে বিশেষ অনুষ্ঠান, বিশেষ দিন, নানা কারণে। আজ সেপ্টেম্বর মাসের 4 তারিখ, আমাদের অহংকার, বাংলা সঙ্গীতের অহংকার, আমাদের ভালোবাসার সাবিনা ইয়াসমিনের জন্মদিন। আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ কিছু অতিথি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন তারুণ্যের কণ্ঠস্বর সৈয়দ আব্দুল হাদী এবং মধুকণ্ঠী কনক চাপা। আরও আছেন চ্যানেলের বার্তা প্রধান শাইখ সিরাজ, আর অতিথি সাবিনা ইয়াসমিন আমাদের সাথে তো আছেনই। আমরা সবাই তাকে এই জন্মদিনে একটু শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে সাবিনা আপা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই অনুষ্ঠানে কিছু আনুষ্ঠানিকতা আছে, আপনারা নিশ্চয়ই পর্দার এখানে দেখতে পাচ্ছেন যে কেক রাখা আছে, উত্তরীয় রাখা আছে, আবার হয়তো মোড়ানো চেক টেক আছে, হয়তো কয়েক লক্ষ টাকার একটা ক্রেস্ট আছে। ও ক্রেস্ট, আচ্ছা ক্রেস্টও আছে, ওটার ভিতরে চেক থাকতে পারে আর কি। তো আমরা প্রথমেই যেটা চাচ্ছি যে শাইখ সিরাজ ভাই এই সাবিনা ইয়াসমিনের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য উত্তরীয় পড়িয়ে উনি সম্মান জানাবেন। ধন্যবাদ। এবং হাতে তুলে দিচ্ছেন বিশেষ ক্রেস্ট সম্মানের সাথে। তারপর হচ্ছে এটাকে আনন্দ আলো একটা প্রচ্ছদ তৈরি করেছে সাবিনা ইয়াসমিনের জন্য। সেই প্রচ্ছদটি আমাদের শাইখ সিরাজ ভাই জয়ফুল সাবিনা, জয়ফুল সাবিনা ইয়াসমিন নামের সাবিনা ইয়াসমিন হাতে তুলে দিচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা এই শুভ দিনে আমরা যারা আছি, আমরা সাবিনা ইয়াসমিনের দীর্ঘ জীবন কামনা করি, সুস্থ জীবন কামনা করি এবং সাফল্যময় জীবন কামনা করি। সাবিনা আপা, মহান সৃষ্টিকর্তার অপার মহিমায় আপনি একটা নতুন দিন পেয়েছেন পৃথিবী দেখার, আপনি একটা নতুন দিন পেয়েছেন গানকে সাধনা করার। এই বিশেষ দিনে আপনার কোনো অপূর্ণতা আছে যেটা সৃষ্টিকর্তার কাছে চাইবেন? না, অপূর্ণতা তেমন কিছু নাই আমার, খালি সৃষ্টিকর্তা আমাকে সব কিছুই দিয়েছেন, মহান আল্লাহ তাআলা অনেক অনেক দিয়েছেন। এখন আমার আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, যেন আমি শান্তির সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, এটাই আমার চাওয়া। বড় বেদনার, কিন্তু তারপরও মানে মানুষ হিসেবে আমরা মনে করি সবাই আমরা শান্তির মতোই শান্তি নিয়েই চলে যাই, যাতে কারো বিরক্তির কোনো কারণ নাই। আপনার পাশে একজন গুণী শিল্পী বসে আছেন, আপনার প্রায় শত বছর 50 বছর মঞ্চ, টেলিভিশন, রেডিও, সিনেমায় দাপিয়ে কাজ করেছেন সৈয়দ আব্দুল হাদী এবং সাবিনা ইয়াসমিন। হাদী ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করি, কোনো স্মৃতি আছে যেটা আমরা এখনো জানিনি বা কোথাও বলেননি, আপনি লুকানো আছে, ওই স্মৃতিটুকু আমরা একটু শুনতে চাই। না বলার তো কিছু নেই, সবই বলা হয়ে গেছে এত বছর ধরে। একটা একটু মনে করিয়ে দেবো আমি, লুকানো স্মৃতি। ও একটু লম্বা ইতিহাস হয়ে যায়, তবু বলবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ওর বড় বোন প্রয়াত ফরিদা ইয়াসমিন, ওর সাথে আমি ওর সাথেও গান করেছি। মেজ বোন ফৌজিয়া, তার সাথেও গান করেছি, পরবর্তীতে তার সাথে করেছি। তো মাঝে মাঝেই ওদের বাড়িতে যেতাম। শান্তিবাগ না রে, হ্যাঁ শান্তিবাগ বাসা ছিল, ওখানে যেতাম। তখন সাবিনা ফ্রক পরা এক কিশোরী, হ্যাঁ ফ্রক পরা কিশোরী। তো যে মাঝে মাঝে আমরা যখন অনুষ্ঠানে যেতাম, ফরিদার সাথে ও যেত। তো একবার এইরকম আমরা যাচ্ছি বোধহয় ব্রাহ্মণবাড়িয়া নাকি রে, ব্রাহ্মণবাড়িয়া একটি অনুষ্ঠানে, এবং সাথে আছেন আমার অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হুদা, অভিনেতাও বটে, খুবই খুব গায়ক হিসাবেও তার খুব সুখ্যাতি ছিল তখন।
তখন ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি গিয়ে তো সাবিনাকে ও বলছে যে তোকে তো নেমে যেতে হবে রে এখন। কেন? তোর তো হাফ টিকিট। আর তার ওর কি কান্না, ওর কান্না। যাই হোক, সেই সাবিনা ধীরে ধীরে সাবিনা হয়ে উঠেছে এবং আমার যতদূর মনে পড়ে অরুণ বরুণ কিরণমালায় 67 দিকে অরুণ বরুণ কিরণমালা, খানা তোর হোক সিনেমা ওখানেই বোধহয় প্রথম গান গাইলাম তোর সাথে, না? হ্যাঁ আমরা গাইলাম খা 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 বখিলা রে। বখিলা, খুব পপুলার হয়েছিল তখন গানটা, অসম্ভব পপুলার হয়েছিল। তো তখন ওই আমার সঙ্গে ওই পিড়ির উপরে দাঁড়িয়ে তারপরে গান করলো, 3 সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ তিনটে ছিল। দাঁড়িয়ে গান করলো। যাই হোক, সেই থেকে সময় তো অনেক অনেক সময় পার হয়ে গেল আমাদের। ওর তো 50 বছর হলো, আমার তো আরো বেশি, আমার তো প্রায় 60 বছরের কাছাকাছি। অবশ্য এখন গান গাওয়া তো ছেড়েই দিয়েছি। আর ও সম্পর্কে কি কিছু বলতে হবে? হ্যাঁ, আমরা শুনবো। তার আগে একটু কনক চাপার কাছে যাই। আচ্ছা, সবাইকে ফিল দিতে হবে তো, না হলে ঝামেলা পড়ে যাবো আমি বাইরে বের হওয়ার পরে। কনক চাপা এবং আমরা মনে করেন 80-র দশকের চলচ্চিত্রে আসা আর কি এরকমই হবে। তখন সাবিনা ইয়াসমিন তো নিশ্চয়ই এস্টাবলিশড আর কি। কনক চাপা নিশ্চয়ই তখন শিল্পী হননি, শিল্পী হবার বাসনা দেখছেন সেই সময় সাবিনা ইয়াসমিন। এবং পরবর্তী সময়ে যখন আপনি শিল্পী হলেন, সেই সাবিনা ইয়াসমিন, 2টা পর্যায়ে কিন্তু আপনি দেখেছেন। সাবিনা ইয়াসমিন যখন অনেক নাম করছে, অনেক পুরস্কার পাচ্ছে, এখন শিল্পী হিসাবে যদি সে বিচার করেন তার এই প্রাপ্তিগুলোকে আপনি তখন কিভাবে দেখতেন? সাবিনা আপা শিল্পী হচ্ছে, নাম করছে, ওই ব্যাপারটার চেয়ে শ্রোতা হিসেবেই যে ফিলটা, যে প্রত্যেক দিন প্রায় প্রতিদিনই আমরা নতুন নতুন গান শুনতাম এবং সেটা বাবার আদেশ ছিল যে চট করে শিখে নিতে হবে। বাবার আদেশ? হ্যাঁ, বাবার আদেশ ছিল চট করে শিখে নিতে হবে। কি করে বলিব আমি, কেউ কোনোদিন আমার তো কথা দিল না। তারপরে একটু ফাস্ট টাইপের গান, তোমারও দুনিয়ায়, দেখিয়া শুনিয়া, এই টাইপের গান যখন উনি গাচ্ছিলেন তখন রেডিওতে, আমরা তো আগে সারাক্ষণ রেডিও শুনতাম, আমার বাসায় টিভি ছিল না তখন। তো রেডিওতে যে গানটাই হতো বাবা একদম ক্যাসেট প্লেয়ার রেডি রাখতেন এবং সেটা জাস্ট রেকর্ড করা হতো এবং তারপরে সেগুলো শুনে শুনে শিখতাম। যেন মানে ব্যাপারটা এরকম ছিল যে আপনারা জানেন হয়তো যে আমার ওস্তাদজি জনাব বশির আহমেদ, প্রখ্যাত কণ্ঠশিল্পী, তার কাছে গান শিখতাম। কিন্তু গান এবং গানের গ্রামার শেখা আর গান কি করে গাইতে হয় সেটা শেখা আসলে দুইটা। যেমন গ্রামার আর সাহিত্যের মধ্যে যেরকম তফাৎ থাকে, তো আসলে এই গানের সাহিত্য যেটা, গানের ভিতর যে প্রেম, হ্যাঁ গানের গায়কই তো যার যার মানে ল্যাঙ্গুয়েজ আর ভাষার পার্থক্য, যেটা গানের ভিতর যে প্রেম, সেই প্রেমটা আসলে আমি শিখেছি সাবিনা আপার গানে এবং হৈমন্তী শুক্লা, এই দুইজনের গানে আমি আসলে হঠাৎ করে বড় হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম আমার ভিতরে প্রেম আছে, আমার হয়তো কোনো প্রেমিক আমার জন্য অপেক্ষা করছে। তো সাবিনা আপার গান সম্পর্কে বলার আসলে স্পর্ধা রাখা উচিত না। আমি মনে করি আমাদের সাবিনা ইয়াসমিন, যার আগে এবং পিছনে কোনো প্রতিশব্দ, কোনো অলংকার, কোনো কিছুই দরকার নেই, একটা ব্র্যান্ড সাবিনা ইয়াসমিন, তার গানের বাতাসে আসলে আমাদের পতাকা দোলে, আমাদের বাংলাদেশের পতাকা দোলে। উনি যদি সবকটা জানালা খুলে দাও না এবং একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, জন্ম আমার ধন্য হলো, এই 3টা গান ছাড়া আর কোনো গান না গাইতেন, তারপরেও আজকে আমাদের সাবিনা আপা এই জায়গাতেই থাকতেন, আমাদের হৃদয়ের মণিকোঠায় এই জায়গাতেই থাকতেন। সাবিনা আপার কণ্ঠ পানির মতো তরল, যখন যে পাত্রে ধারণ করা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আমি খুবই বিস্মিত, আমি অভিভূত এবং আমি
সৌভাগ্য, আমার সৌভাগ্য আমি মনে করি যে এই যে পাশে বসেছি, সাবিনা আপার নিঃশ্বাস আমাকে ছুঁয়ে যাচ্ছে। কত বড় এটা, যে কত বড় একটা ভালোবাসার, ভালো লাগার ব্যাপার, আমি সেটা প্রকাশ করতে পারবো না। অসম্ভব কাব্যিক একটা মুহূর্ত কনক চাপা আপনি তৈরি করলেন। আমাদের চ্যানেলের বার্তা প্রধান পাশে বসে আছেন, উনি একটু বেশি নিঃশ্বাস পাচ্ছেন বলে মনে হয়। হয়তো সেই নিঃশ্বাসের তাড়নায় উনি ক্যামেরা নিয়ে ছুটেছেন, দিনে রাতে আলো ফেলেছেন, ব্রড লাইট ফেলেছেন, সোলার পাঞ্জা সাবিনার উপর রেখেছেন এবং দীর্ঘ 6 মাসের পরিশ্রমে সে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। সাবিনার কর্মজীবন, সাবিনার সাধনার জীবন, সাবিনার ধৈর্যের জীবন এবং সংগ্রামের জীবন। আচ্ছা শাক ভাই, আপনি এই প্রামাণ্যচিত্র নির্মাণে একজন সাবিনা, মানুষ সাবিনা ইয়াসমিন, একজন শিল্পী সাবিনা ইয়াসমিন, এই দুটার পার্থক্য কি কোনো দেখেছেন এই প্রামাণ্যচিত্র নির্মাণে? কঠিন প্রশ্ন, কারণ সাবিনা ইয়াসমিনকে তো ছোটবেলা থেকে একজন মানুষ হিসেবেই সাবিনা ইয়াসমিনকে চিনেছি। জি, পরবর্তীতে কাছে আসার সৌভাগ্য যখন হয়েছে, একসময় একটু আগে যেমন খনচাওয়া বললেন যে রেডিওতে গান শুনতেন, তো আমরাও রেডিওতে গান শুনতাম। তখন তো চলচ্চিত্র রিলিজের পরে যে গানগুলো রেডিওতে একাধিকবার বাজতো, সেই থেকেই তো, অনুরোধের আশা। হ্যাঁ, সেই থেকেই তো শুরু হতো। আর সিনেমা থেকে বের হওয়ার পরেই একটা বই পাওয়া যেত, একটা চটি বই, নিউজ প্রিন্ট, সিনেমা হলের সামনে বিক্রি হ্যাঁ, হতো। নিউজ প্রিন্টেড, ওটা আমরা কিনতাম। হ্যাঁ, কারণ আমি একদম প্রচণ্ড রকম চলচ্চিত্র ভক্ত, মানুষ ছোটোবেলা থেকে একই ছবি 8 বার 10 বার 15 বার করে দেখেছি, এরকম একজন। তো ওই গান মুখস্থ করতাম, ওটা আবার গেতাম। হ্যাঁ, তারপর যখন হতো রেডিওতে তখনও শুনতাম, দেখতাম। ওনার কথা হয়তো অনেকের শিল্পী যারা আছেন, হাজি সাহেব, তারপর সে সময় ফারুক আহমেদ ছিলেন, তারপর ফেরদৌসী আপা ছিলেন, ফেরদৌসী আপা ছিলেন, যেমন হ্যাঁ। আপা ছিলেন, তো অনেকে ছিলেন। সেই থেকে তো একটা অবয়ব, একটা চিত্র তো নিজের মনের ভিতরে আছেই। যখন একটি চ্যানেল প্রতিষ্ঠা হলো, আমরা নিজেরা অনেক ধরনের কাজ করছি, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় ছিল, যদি কখনো সুযোগ হয় তাহলে এদের উপরে কাজ করার যথেষ্ট স্কোপ আছে। সেটা একটা সাদামাটা একটা ধারণা। তারপর যখন চ্যানেল প্রতিষ্ঠা হওয়ার পরে যখন আরও কাছাকাছি আসলাম এনাদের, যারা বসে আছেন পাশে, হ্যাঁ, তো তখন সান্নিধ্য তৈরি হলো, সুযোগ হলো। হ্যাঁ, তো যেই সাবিনা ইয়াসমিনকে টেলিভিশনে পর্দায় দেখতাম গান করছে, রেডিওতে শুনতাম গান করছেন, এবং চ্যানেলাই প্রতিষ্ঠার পরে আরও কাছে আসলো, তখন অটোমেটিক্যালি ওই সাবিনা আর এই চ্যানেলের ভিতরে আমার ভেতরে জি, একটা মেলবন্ধন তরঙ্গ তৈরি হলো, তৈরি হয়েছে। তো সেই থেকেই মনে হচ্ছে এদেরকে নিয়ে কাজ করা দরকার। তো মানুষ হিসেবে সাবিনা ইয়াসমিন কাজ করতে গিয়ে যেটা দেখেছি, নিঃসন্দেহে এই জাতীয় কাজ করার সময় যদি তার দিক থেকে যদি কোঅপারেশন না থাকে, এই জাতীয় কাজ হয় না। এটা গেল একটা দিক। আরেকটা দিক, এর বাইরে আমাদের তো ধরেন অনেকগুলো রিয়েলিটি শো চ্যানেলাই করেছে, যেগুলোর ভেতরে মানে ওই যে সেরা কণ্ঠ, খুদে গানরাজ, এগুলোর ভেতরে ওনারাই তো মেন্টর ছিলেন প্রধানত। তো সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে আরও কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি। তো সেই দিক থেকে মানে একটা হচ্ছে কি যে সামনে বসে কারো সুনাম করাটা একটা বিব্রতকর, যার সুনাম করছি তার জন্য এবং যিনি করছেন তার জন্য, বাট সব কথা মিলিয়ে একটা এক্সেলেন্ট পার্সন। সাবিনা আপা, আপনি তো অনেক পুরুষ শিল্পীর সঙ্গে যৌথ গান করেছেন এবং আপনার পাশেই হাদি ভাই আছেন। এই যে যখন যৌথ গান করেন, তখন আপনাদের শিল্পীদের ভিতরে কি সমন্বয়টা থাকে? নিশ্চয়ই এক আত্মা কাজ করে, নিশ্চয়ই এক নিঃশ্বাস কাজ করে, নিশ্চয়ই একটা এক ভাবনা কাজ করে, বিধায় তো দুজনের সঙ্গীত একই ধারে প্রবাহিত হয়। এমন কোনো স্মৃতি আছে যে দুজনেই বিভোর হয়ে এক হয়ে গেছেন গানই? বিভোর না হলে তো গান হয় না। কি বলবো, আন্ডারস্ট্যান্ডিং। তারপরে একটা প্রতিযোগিতাও থাকে যে আমি ওনার চেয়ে ভালো করার চেষ্টা করছি, করবো, বা হাতে পায়ে তো ভাবছে না আমি ওই জায়গাটা ওর চেয়ে ভালো গাইবো। এরকম দুইজনের মধ্যে ক্রস ফায়ার হতো? ক্রস ফায়ার খুব একটা হতো না, মিলমিশটা একটু বেশি ছিল। না, আমরা পরস্পর যে এই জায়গাটা এমন করলে ভালো হয়, হ্যাঁ, এই 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 বোঝাপড়াগুলোও আমাদের মধ্যে ছিল। এটা ছিল। আমার কোনো জায়গা ভালো না হলেও ও ধরিয়ে দিত, এটা ভালো লাগছে না, অন্যরকম করেন।
এগুলো আমাদের কিন্তু আপনারা যখন গানগুলো করতেন তখন তো অনেক কঠিন। আমার স্মৃতি যেটা বলে সেটা সেই সাউন্ড ট্র্যাক পুরো 3.5 মিনিট 4 মিনিটের একটা সাউন্ড ট্র্যাকের উপরে সে গাইতে যা হঠাৎ করে কোনোভাবে আপনার মিসিং হয়ে গেল, আবার শুরু থেকে গান গাওয়া, মানে এই যে হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কঠিন কাজ ছিল আর কি। হ্যাঁ, এটা আমরা তো একেবারে প্রথম থেকেই এভাবেই গান করেছি। আমার মনে আছে আমার জীবনের প্রথম গানটি আমি বোধহয় সর্বসাকলে 90 বার গেয়েছিলাম। 90 টেক্স, মানে 90 বার গাইতে হয়নি, মানে এক লাইন চেষ্টা করতে হয়েছে আর কি। হ্যাঁ, আধা হয়তো লাইন তবলার বোল চলে গেছে, হ্যাঁ, হয়তো হ্যাঁ, বেহালা বাদকের তারটি ছিঁড়ে গেল, টুং করে আওয়াজ হলো, ফের পেলেছে, আর সময় পেল না। এরকম অনেক কিছুই হয়েছে। এবং সবচেয়ে দুঃখ লাগতো গান শেষ হয়ে গেছে, চমৎকার, খুব ভালো, একদম শেষ মুহূর্তে এসে কিছু একটা ঘটনা ঘটে গেল, এত কষ্ট হতো তখন। এবং আপনারা সারা রাত ধরে গান করতেন। হ্যাঁ, যেটা আমরা দেখেছি সারাটা রাত ধরে গান গাচ্ছে আর কি। 10টা-11টা এবং থেকে ঢুকতাম, সেই সময় এভাবে হয়েছিল সেই বিধায় দিন, কিন্তু গানগুলো এত এখনো তার কারণ ছিল ওই তখন তো সাউন্ড সিস্টেম এত ইমপ্রুভ করেনি, তো এফডিসিতে রেকর্ডিং হতো, জি জি জি, ওই প্লেন যেত, হ্যাঁ, পাশে ট্রেন যেত, হ্যাঁ ট্রেন যেত, প্লেন যেত, হ্যাঁ হ্যাঁ, তো তখন বা বাইরের কোনো আওয়াজ হতো, ততটা ভালো তো ছিল না সাউন্ড সিস্টেম, ওই যেই জন্য রাতের বেলা গভীর রাতেই রেকর্ডিং হতো, যা সব যখন সব আরেকটা কারণও কিন্তু ছিল হাদি ভাই, ওই যে মিউজিশিয়ানসরা সবাই রেডিওতে কাজ করছে, 4টার পরে সব ছুটি, ছুটির পরে সবাই আসতেন, স্বপনদা থেকে শুরু করে দেবুদা, এদের তারপরে এটা ঠিক রেকর্ডিং শুরু হতো আর কি। কোনো চাপা, সকালবেলা বের হয়ে আসতাম, হ্যাঁ, যখন বেরোতাম স্টুডিও থেকে সকাল হয়ে যেত। কোনো চাপা নিশ্চয়ই সে স্মৃতি আপনার নাই। আপনারা তো, আমরা পরবর্তী সময় আমরা একদম যে না তা তো আর না, এতটা কষ্ট করে না না, কিন্তু লাইভ রেকর্ডিং তো কয়েকটা গান প্রথম দিকে করেছি, আর রেডিওতে তো অনেক দিন রেডিওতে, হ্যাঁ, রেকর্ড করা হয়েছে। রেডিওর স্মৃতিটা কিন্তু অন্য, মানে হ্যাঁ তোমরা যে করে অন্যরকম, এই যে একটা স্ট্রাগল, এটা মানে শিল্পীদের একটা পুরা গান সবার সাথে একসাথে নামানো, এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম আত্মতৃপ্তি ছিল, এবং টিম ওয়ার্কটা ছিল, যে মিউজিক ডিরেক্টরের বাসায় যেতে হবে, তারপরে গান তুলতে হবে, 1 দিন 2 দিন 3 দিন গান তুলতে হবে, তারপরে একসাথে সবাই মিলে বসে একটা রেকর্ডিং, ওইটার শান্তিটা একদম আলাদা। এই যে এখন যে কাট হয়ে গেছে, এখানে কিন্তু একাত্ম হওয়ার, হ্যাঁ, ইমোশন কাট হয়ে যায়, একাত্ম হওয়ার একটা ব্যাপার থাকে, সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। গান গাওয়ার জন্য একটা নার্ভ প্রয়োজন হয়, অবশ্যই এই নার্ভটা কিন্তু আমাদের তৈরি হয়েছে রেডিও থেকে, তাই না? রেডিওতে সকালবেলা 7টা প্রোগ্রাম, দিনে 2-3টা প্রোগ্রাম করতে হতো, মানে অনুষ্ঠান করতে হতো, সিটিং। হ্যাঁ, তো এই সকালবেলা 7টার সময় যেতে হবে, গান করতে হবে, আর এটা বলে বোঝানো যাবে না, আমরা তখন নতুন যখন শুরু করলাম, যখন স্টুডিওতে অন এয়ার উঠতো, লোকের ভিতর ধুপ করে আওয়াজ হতো, কারণ লাইভ প্রোগ্রাম তো, অপারেশন চলছে, হ্যাঁ, এবং মিউজিশিয়ানরা তারাও তেমন কোনো রিহার্সেল নেই, কিছু নেই, তো এর মধ্যে গান করতে হয়েছে। তো ওই থেকেই নার্ভটা আমাদের শক্ত হয়েছে, যারা এই রেডিওতে গান করেছে। আসলে শিল্পীদেরকে তৈরি করেছে রেডিও আমাদের দেশে, আমাদের সময়কার, এখন অবশ্য অন্য কথা। তাহলে এখন আমরা শাইখ সিরাজ ভাইয়ের নির্মিত জুঁইফুল সাবিনা ইয়াসমিনের কিছু খণ্ডচিত্র দেখার জন্য দর্শকদেরকে আহ্বান করছি। ছিল, আচ্ছা, সেখানে আমার জন্ম হয়েছিল, আর আমরা তো 5 বোন, আমি সবচেয়ে ছোট। আচ্ছা, আপনার বাবা সেই সময় কি করতেন? বাবা তো ব্রিটিশ আমলে একদম অনেক বেশ বড় সরকারি
অফিসার ছিলেন ব্রিটিশ ব্রিটিশ আমলে, সরকারের অধীনে সেই সময়। ব্রিটিশ সরকারের অধীনে। আর মা তো এমনি গৃহবধূই ছিলেন, কিন্তু অসম্ভব ভালো গান গাইতেন, উনিও গান গাইতেন। খুব ভালো গাইতেন। এবং মার গান শুনেই কিন্তু মার বিয়ে ঠিক হয়েছিল, আচ্ছা, পছন্দ করেছিলেন বরপক্ষ গান, দারুণ খবর তো। গান শুনে। হ্যাঁ, নানা আর আম্মা একসঙ্গে গান শিখতেন, ক্লাসিক্যাল গান শিখতেন তখন। তো সেই সময় আবার ওই সময় ক্লাসিক্যাল গান শিখতেন, তো বাড়িতে আবার ঢিল পড়তো। কিন্তু আপনার কি মনে হয়েছিল যে আপনি সঙ্গীত শিল্পী হবেন নাকি নায়িকা হবেন? না, নায়িকা তো নাই, শখ ছিল একটা, সেটা হলো নাচ। আজ নগদ কাল বাকি পরশু ফাঁকি, আয় বন্ধু আয় প্রেম করবি নাকি। নিজের গানে নিজে লিপ করে দিয়েছে। বাহ বাহ বাহ। আপনি আমাকে দোয়া করবেন, শুধু দোয়া নয়, যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে এসো, আমি তোমার পাশে থাকবো। উল্কা 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 উল্কা। আমি কিন্তু রেডিওতে বড়দের অনুষ্ঠানে গান গাওয়ার আগে কিন্তু ছায়াছবির গান গেয়েছি বড়দের। আমরা গিয়ে বসার পর তো সাবিনা ইয়াসমিন আসলো। তা আমার যতদূর মনে হয়, যদি ভুল না হয়, তখন সাবিনা ইয়াসমিন ফ্রক পরতো আর কি। কে মেয়ে কে গান গাবে? কিন্তু যখন সে গান ধরলো, এত সুন্দর, এত মানে মিষ্টি গলা। অশ্রু দিয়ে লেখাই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখাই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে। কোন গানটা কবরীর লিপের সাথে আপনার কণ্ঠে খুব ভালো গিয়েছে? আপনি মনে করতে পারেন একটা গান? সে যে কেন এলো না গানটা কবরের একটুও পছন্দ হয়নি। বললো জানো, আমি কোনো রকমে গেয়েতে শেষের দিকে দেখো আমি একদম কোনো রকমে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি ক্যামেরার বাইরে। ওনার একটা ইন্টারভিউ উনি বলেছিলেন, আমাকে ডিরেক্টর বলল একটু কোমর দুলাইতে বসে কোমর দুলাইলাম, হাত উঠান হাত উঠাইছি। আমাকে একটু বলে এমনি হাঁটো, আমি হাঁটলাম। আমাদের সাথে ইন্টারভিউতে কবরী এই কথা বলেছে। তারপর সেই গানের আর কোনো স্মৃতি বা কিছু মনে পড়ে না এখন? স্মৃতি তো একটা তো বিখ্যাত, কারণ এই গানেই তো আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম মহিলা শিল্পী হিসাবে, এবং ওই বছরই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 76-এ। হ্যাঁ, এই যাবৎকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সর্বাধিক পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন, 15 বার, তাই না? নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক গর্বের। মনের বদল মন দিতে হয়, মনের মতো মন বাজিয়েছি না বড়দাই। তবলা বাজার তো গানের সঙ্গে কে জানেন? আমাদের বিখ্যাত নায়ক জাফর ইকবাল। তবলা বাজাতো আমাদের স্কুলে প্রায় আসতো, কেন কে জানে আমি জানি না, কোনো ফাংশন হলে বিশেষ করে আসতো, এবং আবার আমাদের গানের সঙ্গে তবলা বাজাতো, খুব ভালো তবলা বাজাতো। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ছোটদের আসর খেলাঘরে, রেডিওতে। হ্যাঁ, তারপরে তো আমাদের শচীন্দ্র বর্মন আমাদের দুজনকে দুই দিকে ধরে বললেন যে আমার দুই পাশে দুই লতারে লইয়া ছবি তুলবো এখন, তাই বলে উনি ছবি তুললেন। তারপর রাজ কাপুর বললেন যে গান শুনে আমাকে, তো উনি টাইটেলে দিয়ে দিলেন আওয়াজও কি দেবী। আচ্ছা, আওয়াজও কি দেবী। এখন তো আর কেউ নেই, এখন খালি ববিতাই আছে। এই স্মৃতি আমি একটু ববিতার সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি আর কি। আমি প্রায় অভিনয় করেছি 250-300, তার মধ্যে প্রায় 200 ছবির গান তো অবশ্যই সাবিনার কণ্ঠে হয়েছে। বাঁশিটা যে বাজালো, আহা অসাধারণ, একটু বাজাবেন? জানো ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না।
শাইখ সিরাজ ভাই, আপনি তো চ্যানেলের বার্তা প্রধান, আপনি নিজেকে তৈরি করছেন একটি সামাজিক দায়িত্বে। আপনি বাংলাদেশের শিল্পীদের নিয়ে এই যে ধরেন কঠিন কাজগুলো করছেন, এই জন্য আপনাকে এখানে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনার এই খণ্ড প্রামাণ্যচিত্রের থেকে যেটা আমি দেখছি, এটা প্রামাণ্যচিত্র না বলে যদি বলি যে বায়োগ্রাফিক্যাল প্রামাণ্যচিত্র, সেভাবে বলা যেতে পারে। এটা এই খণ্ডচিত্র থেকে 3টি মেসেজ আমরা পেতে পারি। সেটা একটা হতে পারে যে এখন যারা নিউ জেনারেশন, যারা সাবিনাকে নিয়ে ভাবছে, সাবিনাকে তারা চিন্তা করে বা সাবিনার মতো হতে চায়, এটা হতেই পারে। আমরাও একসময় উত্তমের মতন হতে চাইতাম, চিপ কাটতাম, বাবার মার খেতাম, সেটা একটা আলাদা স্মৃতি আছে। নিশ্চয় ওনারও দিলীপ কুমার হওয়ার মতো শখ। চাষি নজরুল যেমন চলে গেল, সেই পশ্চিম পাকিস্তানে চলে গেছে দিলীপ কুমার হওয়ার জন্যে, তাই না? তো এখন সেই তাদের কাছে এটা একটা আপনি একটা আর্কাইভাল ফুটেজ হিসাবে আপনি দিয়ে গেলেন, একটা পাঠ্য বইয়ের মতো দিয়ে গেলেন যে সাবিনাকে দেখতে গেলে সাবিনাকে পাঠ করতে হবে, এটা পাঠ্য বইয়ের মতন হয়ে গেছে। আর সামাজিক দায়িত্ব থেকে আপনি সাবিনাকে সংরক্ষণ করে গেলেন। এই জন্য সত্যি আপনার প্রতি আমরা দর্শক হিসাবে বা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ আর কি। সাবিনা আপা, এই প্রামাণ্যচিত্র অংশ থেকে অনেক নস্টালজিয়া আমার ভেতরে আসলো, কারণ ও পাখি তোর যন্ত্রণা, এটা প্রথম আপনাকে দেখার মানে চলচ্চিত্রে এসে আপনাকে যে প্রথম সাবিনাকে দেখছি এই গানটাতেই আর কি। যখন 1973 সালে আইজুর রহমান এই গানটা রেকর্ড করছে, গাজী মাজহারুলের লেখা প্রথম আপনাকে দেখছি। তো নিশ্চয়ই এই প্রামাণ্যচিত্রে যখন শুটিং হয়েছে তখনও কিন্তু আপনি নানা সময় পিছনে ফিরে চলে গেছেন, নস্টালজিয়া চলে গেছেন, এবং তার ফলশ্রুতিতে আপনি শত শত হাজার হাজার গান গাইছেন। সেই গানগুলো এখন ফুল হয়ে ফুটে ডালায় আপনার সামনে আমি দিয়ে দিলাম। একটি ফুলকে আপনি নির্বাচন করেন আজকে শুভ দিনে আপনার জন্য, কোন ফুলটি, কোন গানটি আপনার জন্য আপনি রাখবেন? কঠিন কঠিন প্রশ্ন। আমি তো 12টা গান বেছে নিয়েছিলাম যেটা ওরা গেয়েছে। পুরো ডালাই সাবিনা আপার। হ্যাঁ, পুরো ডালাই সাবিনা আপার, এবং ডালা ভর্তি ফুল দর্শকদেরকে আপনি দিয়েছেন, উপহার দিয়েছেন। আমার মনে হয় এখন একটি অনুষ্ঠানকে একটু, যেহেতু কোনো বলছিল যে আমরা কি কোনো কথা বলতে পারবো না, সব কি মতিন রহমান ভাই কথা বলবে, তাই এটাকে একটু মুক্ত আলোচনার ভিতরে যদি যাই তাহলে আমরা সবাই এখন কেউ কনক চাপা নয়, কেউ সৈয়দ হাদি নয়, কেউ মতিন রহমান নয়, কেউ হলো শাইখ সিরাজ। আমরা একটা সাধারণ, যখন আমার নামটা বললে আমি একটা প্রশ্ন করি হাদি ভাইকে, প্লিজ। এই প্রশ্ন আলাপের জন্য সাবিনা আপার এই ডকুমেন্টারিটা বানাতে গিয়ে স্মৃতির কথা বলতে গিয়ে উনি একটা স্মৃতির কথা বলেছিলেন আমাকে, যেটা আপনাকে নিয়ে। খন্দকার নুর আলমের সাথে তখন আপনারা একসাথে কাজ করতেন। উনি ছোটোবেলায় একটা গান রেকর্ডিং হবে এফডিসিতে, স্টুডিওতে, তো ওনাকে রাত্রে 9টা-10টার সময় নিয়ে যাওয়ার কথা ছিল আপনার। তো উনি তো বাসায় অপেক্ষা করছে 12টা বাজে, রাত 1টা বাজে, রাত 2টা বাজে, 2টার সময় এসেছিলেন। 2টার সময় আপনি আসেন, সেই স্মৃতিটা একটু জানতে চাই। আপনি লেটটা কেন করলেন? ঘটনাটা কি ছিল? এটা গতকাল আমিনুল ভাইও আমাকে বলেছে। এইটা মনে আছে, অনেক রাতে এলাম, কিন্তু কেন যে এলাম এইটা ঠিক না। আমার মনে হয় ওখানে রিহার্সাল চলছিল, শেষ হয়নি বোধহয়। না আপনি বলেন, এমনও হতে পারে তখন তো আমিও মানে তরতাজা যুবক, আড্ডা দিতাম এই সেই এদিক সেদিক, কোথাও চলে গেছিলেন, ভুলেই বুঝে গিয়েছিলাম। ও আল্লাহ, এমন হয়েছে আমার জীবনে, অনেক ঘটনা ঘটেছে। আমার এক সময় বড়শি দিয়ে মাছ ধরার খুব শখ, এমন হয়েছে যে আমি ভুলে গেছি রেকর্ডিং। তখন কি রাত্রে আপনি বড়শি দিয়ে মাছ ধরছিলেন? এমন ব্যাপার ছিল? নট আনলাইকলি, হতেও পারে হয়তো। তো না, তখন অবশ্য মাছ ধরতাম না। এমন হয়েছে যে আমি ভুলে গেছি, খোঁজ কোথায় কোথায় কোথায়। তো কেউ হয়তো একদিন বলেছে ওই ধানমন্ডি লিখে যাও, পাবে ওনাকে। একেবারে ঘাট ধরে নিয়ে রাত 2টা পর্যন্ত উনি ঘুমিয়ে, রাত 2টা মানে 2টায় এসে পরে ওনাকে নিয়ে গেছে। ওই গানটা কিন্তু ফিরদৌসী আপার সঙ্গে ডুয়েট ছিল পাঞ্ছি বাওড়ার ছবিতে। ফিরদৌসী আপা আমাকে, বাচ্চার মেয়েকে গান শেখাচ্ছিল, খন্দকার নুর আলম ভাইয়ের সুর ছিল। হ্যাঁ, খন্দকার ভাইয়ের সুর ছিল। সেটা আরে কনক চাপা আপনার কিছু আপনি করতে পারেন, আপনি বলছেন সব নাকি আমি বলছি।
আমার প্রশ্ন, যেহেতু আজকে জন্মদিন আপার, হ্যাঁ। তো সারা জীবনের জন্মদিনের কোনো কোনো গল্প থাকে না, যে এই জন্মদিনটা ছোটবেলার হতে পারে বা ইয়াং বয়সে হতে পারে, বা স্পেশাল কোনো জন্মদিন, জন্মদিনের কিছু গল্প, যেটা জন্মদিনের গল্প সারা জন্ম আপনার মনে থাকে আর কি। হয়তো কখনো চেয়েছেন কেকটা একটু বড় হোক, কেক ছোট চলে আসছে, হয়তো দেখেছেন মোমবাতিটা জ্বালাবো, মোমবাতিটা আসে নাই, হয়তো যা ভাবেননি তাই হয়ে গেছে, আর্টিফিশিয়াল মোমবাতি ছিল, চলে না। যেমন জন্মদিনের তেমন কোনো বিশেষ কোনো স্মৃতি খুব একটা নাই। অনেক সময় তো মনেই থাকতো না, রেকর্ডিং বা ফাংশন বা হোয়াট এভার কিছু। তা একদিন রেকর্ডিং করছি কোথায়, শ্রুতিতে, ওই আলাউদ্দিন ভাই ওনার সুরে। তারপরে হঠাৎ করে বেশ রাত হয়েছে, ওনার গান বেশি একটু রাতে উনি পছন্দ করতেন। হ্যাঁ, তো একটু রাতে হয়ে গেছিল। হঠাৎ করে উনি বললেন যে জাহাঙ্গীর ছিল ওদিকে, জাহাঙ্গীর দিয়ে আসো জাহাঙ্গীর। হ্যাঁ, কি ব্যাপার, জলদি যাও, এখানে সেরাটন নাকি ইন্টারকন্টিনেন্টাল তখন ছিল, যাও একটা কেক নিয়ে আসো এক্ষুনি, যে 12টা বাজবে, সাবিনা আপার জন্মদিন। আমার কিন্তু মনে নেই, আমার কিছু মনে নাই। তারপরে জাহাঙ্গীরকে দিয়ে কেক আনানো হলো রাত্রেবেলায়, তারপরে 12টার সময় সেই কেক কাটা হলো, জন্মদিন করা হলো। এটা একটা মজার আর কি, মনে রাখার মতন একটা স্টুডিওতে, হ্যাঁ, নিজের কর্মক্ষেত্রে ওইটা তো স্পেশাল হবে, সেটাই আর কি। আর তাছাড়া আর মায়ের হাতের জন্মদিন কেমন ছিল? ওরে বাবা, সেটা তো কি বলবো, মা তো মাই। তখন কি কেক হতো? তখন কেকের চাইতে সেই সময়টাতে কেকের প্রচলন আমাদের সমাজে আর্থিক সংগতি বা এত অ্যাভেলেবিলিটি ছিল না তখন। হ্যাঁ, পায়েসটাই মায়ের হাতের। সাবিনা আপা, আমরা সবাই আজকে ভাগ্যবান যে আপনার জন্মদিনে আমরা একত্র হয়েছি, কিন্তু আমাদের একটা বিশাল পৃথিবী ছিল, বিশাল পরিবার ছিল, যাদেরকে আমরা হারিয়েছি, যাদের জেনারেশন এখন হয়তো অনুষ্ঠানটা কেউ দেখছে, হয়তো কেউ দেখছে খন্দকার নুরুল আলমের ছেলে দেখছে, হয়তো কেজি মুস্তফার ছেলে এই অনুষ্ঠানটাই দেখছে। সেই মানুষগুলো একসঙ্গে আপনাদের সাথে ছিল আর কি। খন্দকার নুরুল আলম, সত্য সাহা, সুবল দাস, হ্যাঁ, গীতিকার কেজি মুস্তফা থেকে আমাদের সময় যারা ছিলেন কেউ নাই। আমি নামগুলোর কথা মনে করছি এই জন্য যে এই মানুষগুলোর সঙ্গে কিন্তু আপনাদের কিছু স্মৃতি আছে আর কি, কারণ সেই জেনারেশনের কিছু দর্শক কিন্তু এই অনুষ্ঠানটা দেখছে আর কি, নিশ্চয় কেউ না কেউ দেখছে। আলী ভাই, আলাদিন আলী, আমজাদ হোসেন থেকে শুরু করে আছে, তো অনেক আছে। তাদের সাথে কোনো স্মৃতি যদি থাকে আমরা জানবো, নিশ্চয়ই জানতে চাইবো। আর এরপরে আমরা যেটা জানবো সেটা হলো যে এই আলাউদ্দিন আলী, আমজাদ হোসেন এমন একটা যৌথ শিল্পের সমন্বয়ে তারা এগিয়ে গেছে। তাদের ছবিগুলোতে একসাথে আপনারা দুজন পুরস্কার পেয়েছেন, অসাধারণ একসাথে। মানে মঞ্চে সাবিনা উঠছে, সৈয়দ আব্দুল হাদী নামছে, বা সৈয়দ আব্দুল উঠছে, সাবিনা নামছে, কসাই বলেন, সুন্দরী বলেন, তখন কীরকম একটা অনুভব তৈরি হতো আর কি। বা সেই সব শিল্পীদের, সেই সব গীতিকারদের, সেই সব সঙ্গীত পরিচালকদের কোনো স্মৃতি নাই, যে স্মৃতি যদি আজকে আমরা মানে আলোচনা করি তাহলে এই জেনারেশনের কিছু অজস্র স্মৃতি আছে, কিছু মানে এই দিনে হোক না, সেই আলাপ, সেই আলোচনা, সেই আড্ডাটা অল্প কিছু হলেই হোক না। আমজাদের কথা যখন বললেন, জি, অসাধারণ এক নির্মাতা এবং অসাধারণ শিল্পী, একজন সব্যসাচী মানুষ, হ্যাঁ, সব্যসাচী, মানে সব দিকেই তার। এবং আমার মনে হয় যে ওর মতো বাংলার গ্রামীণ সংস্কৃতিকে এত ভালো করে, এত চমৎকার করে কেউ জানতো না, উপস্থাপনও করতে পারতো না। অসাধারণ। তারপর গান, গীতিকার হিসেবে অনন্য। যেমন ওই যে ওরি গাওয়া গানটা, হায়রে কপাল মন্দ, আমরা লক্ষ্য করি না গানের কথা সবসময়। একটি লাইন, অসাধারণ একটি লাইন, বানাইল মনিকার এ কেমন অলংকার, কোনোদিন কারো গলায় শোভা পাইল না। কি অসাধারণ একটা, মানে কি দ্ব্যর্থবোধক কথা, কি প্রশ্ন সৃষ্টিকর্তার কাছে। আমি একটা
ঘটনার কথা বলি, হাদি ভাইয়ের একটা বিষয়। আমি আমার কৃষকের ঈদানুন নামে একটা অনুষ্ঠান করি ঈদের সময় কৃষকদেরকে নিয়ে, দেখে থাকবেন হয়তো। সেখানে ছবির গ্রাম মানিকগঞ্জ, তখন মানিকগঞ্জ এই এলাকাতেই ছবি তৈরি হতো, সিনেমাগুলো ম্যাক্সিমাম শুটিংগুলো হতো এখানে। তো আমি ওই গবেষণার কাজ করতে করতে যেইখানটায় দাঁড়িয়ে, যেই টংঘরটাতে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার গানটা হয়েছিল, ওই টংঘরটার ওখানটায় তো আমি শুটিং করছিলাম আমার প্রোগ্রামের জন্য। যে ওরা বলছিল আমাকে গ্রামবাসী যে এইখানে এই গানটা হয়েছিল, নদীর ধারে এই জায়গাটাতে ওই টংঘরটা বানানো হয়েছিল। ওখানে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ওই ছবির ভেতরে আর্টিস্ট হিসেবে ওই গ্রামের একজন অন্ধ লোক ছিল যে দোতলা বাজাচ্ছিল, ওই লোকটাকে পেয়ে গেলাম একদম জেনুইনলি, এখনো জীবিত। হ্যাঁ, তাও 5-7 বছর আগের কথা। আমার জীবন থেকে চরিত্রটা নেওয়া। হ্যাঁ, তো এটা আমার কাছে তখন খুব বিস্ময় লাগলো যে অসাধারণ নির্মাতা। হ্যাঁ, যে ওই গানটা কত বিখ্যাত, কোথায় রেকর্ড হয়েছিল, আমার জন্য একটা সাবজেক্ট ছিল। আনোয়ারের সাথে আচ্ছা, আমি দোতরা বাজাইছি। দোতরা বাদক আপনিই ছিলেন? জি জি জি। তো আপনি তো এই গ্রামেরই একজন। হ্যাঁ, দোতারা বাজানো এই তরুণী আজকের এই বৃদ্ধ সাইজুদ্দিন ফকির। কালের স্রোতে ফিকে হয়ে গেছে তার দোতারার সুর, অনেকটা ম্রিয়মান হয়ে পড়েছে গলার স্বর, কিন্তু ভুলে যাননি সেই গান। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী। এটার যে এই গানটির যে দৃশ্যায়ন, জি জি, সেটার কথা কি অসাধারণ দৃশ্যায়ন। হ্যাঁ, এবং তার এটা লোকেশন সিলেকশন এটা পারাপার। এছাড়া এটার যে ট্র্যাজিক মুডটা যে পরে যেটা তৈরি করা হলো, যেটাকে স্যাড সং হিসেবে তার যে মরদেহ যাত্রাটার উপরে সে যে গাচ্ছিল, যে তাকে মুক্তারি, তাকে একটা গুদারা ঘাটের পাশে অসাধারণ, মানে সে দৃশ্যায়নটা খুবই সুন্দর আর কি, অসম্ভব। আমার মনে আছে, ছবিটার নামটা ভুলে গেলাম, একটা গান এই আলাউদ্দিন আলী আর আপনি বলেছেন যে একটা চমৎকার ছিল, জুটির একটা সমন্বয় ছিল আর কি। তো আলাউদ্দিন সঙ্গীত পরিচালক আর আমজাদ তো গীতিকার। তখন আমি গান গাইছি, একবার গাই, 2 বার গাই, 4 বার না, ওকে আমি বললাম যে হচ্ছে তো এইবার তো ঠিকই আছে, না আমার যতক্ষণ কান্না না আসবে ততক্ষণ তোমাকে ছাড়বো না, তুমি গাও। আমার বন্ধুর মতো ছিল। রাত্র 2টা-3টার সময় তারপরে সে ভেউ ভেউ করে কাঁদা আরম্ভ করলো। ও কিন্তু কাঁদতো, গান বুঝিয়ে দেওয়ার সময়ও কাঁদতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিনয় করার সময় এই জাতীয় আবেগগুলো ভেউ ভেউ করে কাঁদা আরম্ভ করলো যে হ্যাঁ এইবার হয়েছে। আচ্ছা সাবিনা আপা, আপনি তো অনেক প্রেমের গান গাইছেন না, অনেক সুন্দর সুন্দর প্রেমের গান গাইছেন। একটা গান আমাদের স্মৃতিতে, বিশেষ করে আমার স্মৃতিতে আছে, হারজিত ছবিতে, যেটা সত্য সাহার সুরে গাজী মাজহারুল আলমের লেখা আর কি, আমাকে যদি জানতে সাধ হয়। এটা দেখেন, একটা দেশ প্রেম, দেশ বোধের ভিতর দিয়ে একটা প্রেমকে, মানবীর প্রেমকে প্রকাশ করা, মানে বাংলা চলচ্চিত্রে এই ধরনের কোনো সিম্বলাইজ করা কোনো গান, কিন্তু প্রেম মানে তোমাকে আমি ভালোবাসি, তুমি আকাশের তারা, কোথাও সূর্য, ইত্যাদি ইত্যাদি নানা কথা। ওর প্রেমের দৃশ্যের আরেকটি মানে চিত্রায়নের কথা আমি বলছি, ওরই গাওয়া গান। আমি ওই প্রায় অনুষ্ঠান গেলে ওকে বলি এই গানটা একটু শোনা। ওই কোন গানটারে মনে আছে? ওই যে বলতে দেখি, আমি আছি, আমি আছি থাকবো। এই গানটির কি দৃশ্যায়ন, কি চিত্র! আসলে এটা মানে নায়ক নায়িকাকে ভালোবেসে তার প্রতি আকৃষ্ট করার জন্য গ্রামের ছেলে লাঠি খেলছে উঠানের মধ্যে, আর নায়িকা ছোট্ট একটা সেই খোপের ভিতর দিয়ে দেখে দেখে গানটা গাচ্ছে। পিকচারাইজেশন এবং চিন্তার কি চমৎকার একটা চমৎকার। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমার
আদি ভাই, আপনাকে আমি একটা কথা বলি, আপনারা হয়তো গান গাইবার সময় যন্ত্রসঙ্গীতকে আমরা প্রাধান্য দেই, স্বাভাবিকভাবে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, গীত শব্দকে আমরা প্রাধান্য দেই, কিন্তু আমি মনে করি, নির্মাতা হিসেবে মনে করি যে একটা সিনেমার গান তখনই বেঁচে যায় যদি আপনার গাওয়া গানটির সুর, এর যে মুহূর্তটা, এর যে আবেদনটা যদি দৃশ্যপটে ওঠে, তাহলে সেই গান আপনি যতই ভালো গান, সেটা দর্শকের মনে স্থান করে নেওয়ার কোনো সুযোগ নেই। তা তো বটেই। যেটা আমজাদ ভাইয়ের কথা আপনি বললেন যে ফাঁক দিয়ে ববিতে দেখছে, আর এখানে ইলিয়াস কাঞ্চন লাঠি, নর্মাল, ওটা কোনো মুদ্রাও নাই, কিছু নাই আর কি, এমনি। এই দৃশ্যপটের একটা আবেদন আছে আর কি। আর একটা ছবির শুধু তো সংলাপ কিংবা ছবির কাহিনী, অভিনয় দিয়েই তো একটা পূর্ণাঙ্গ ছবি আসে না। গানের জন্যও তো অনেক ছবি পপুলার এদেশে হয়েছে, অসংখ্য ছবি আছে, ভালো ভালো গানের জন্য ছবি দেখতে গিয়েছে মানুষ, গানের জন্য ছবি হিট করে। যদি মানে ময়নামতির কথা যদি আমরা উল্টা ভাবে বলি, এটা আমি বলতে চাই যে বাংলাদেশে ছবির গল্প, চিত্রায়ন যা কিছু হোক, আগে প্রাধান্য পায় গান। মানে বাংলাদেশ হলো গানের দেশ, ধানের দেশ, পানের দেশ। অসংখ্য ছবি, বাংলাদেশের মানুষরা একটু পর পর গান শুনতে পায়। রবীন্দ্রনাথ বলছে প্রাণ জাগিলে গান জাগে, সেটাই। আচ্ছা, আপনার তো আমাদের ইমপ্রেস টেলিফিল্মের অনেক ছবি আছে, আমি আপনাকে একটু প্রশ্ন করছি। জি, ছবিটার নাম এই মুহূর্তে বলতে পারি, মেয়েটার দেশে নাম্বার। হ্যাঁ, রং নাম্বারের গানের তো একটা বিখ্যাত ঘটনা, আপনার সাথে অনেক বেশি যায়। আমি সুযোগ পাচ্ছি না, ফুটেজ নিতে চাচ্ছি না দেখে চুপ হয়ে আছি। আমি বললাম যে অ্যাঙ্কর নিজেই বেশি ফুটেজ নিয়ে ফেলে, আমি তো অতিথিরা কেন কথা বলছেন আর কি, আমি তো ফ্লোর হাতে আপনাকে দিয়ে দিচ্ছি। কিন্তু ভাই, গল্পটা আপনি বলেন না, আমি তো আপনাকে। সেটা হলো যে কবির বকুল গানটা লিখে ফেলেছে, তারপরে এসআই টুটুল শুট করা হয়ে গেছে, করা হওয়ার পর বলছে যে এই গানটাতে যদি সাবিনা ইয়াসমিনকে পাওয়া যেত, তো সাবিনা ইয়াসমিনকে পাওয়া তো সহজে যাবে না, সাবিনা ইয়াসমিন তো এখন অনেক দূরে থাকেন, হ্যাঁ, অনেক দূর, সীমান্তের ওপারে, পুশ করে যদি কেউ ঠেলে দেয় তাহলে সাবিনা ইয়াসমিন আমাদের কাছে আসবে আর কি। তখন সাগর ভাই বললো যে তোমরা রেডি করো, আমি এনে দেবো, ব্যবস্থা করছি। হ্যাঁ, অদ্ভুত কাণ্ড। তথায় সে হাওয়াই জাহাজে চড়ে উনি আসলেন, গানটি গাইলেন, আবার তাতে হাওয়াই জাহাজে চড়ে উনি চলে গেলেন। গানটি আপনি বলবেন না, আমি বলতে চাচ্ছি না, গানটি আপনি একটু গান চালিয়ে নেব। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় ভালোবেসেছে। ওই গানটাও তো কত সুন্দর, লাল কাজল ছবি, নজর লাগবে বলে কাজল, সত্যদা, নজর লাগবো বলে কাজলের টিপ দিয়া দিলাম মা, তোমারই এই কপালে দোয়া করি মাগো, যায় না যেন মুছে দুঃখেরই লোনা জলে রে, নজর লাগবো বলে। নিজের প্রচার হবে তো ওনার ছবি অনেক এক বিখ্যাত গান একটা। না, তখন তো সাবিনা আপাকে তো ধরার কোনো সুযোগ নাই, সত্য সাহা তাদের দ্বারা ধরা গান। এই যে হাদি ভাইকে নিয়ে আমার কোনো ছবি হয়নি, কিন্তু আমরা দুইজন কিন্তু সমযাত্রী কোনো কারণে। এত উচ্চতায় যে আমার শিল্পীরা, আমার যে চলচ্চিত্রের শিল্পীরা হাদি ভাইকে ধরতেই পারে না, তাহলে আমি কি গান করব? হাদি ভাই, সাবিনা আপার ওই যে টুলের গল্পটা, 3টা টুল ছিল না? যদি একটু লম্বা কোনো শিল্পী হতো তাহলে সবচেয়ে উঁচুটা নিত না হাদি ভাই? হ্যাঁ, ওই যে পুরস্কার পাওয়ার যে টুলটা থাকে না, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ফার্স্ট প্রাইজ ছিল না? সবচেয়ে উঁচুটা ছিল বশির ভাই আর মাহমুদুর নবী ভাই, আর খন্দকার ফারুক আহমেদ। তারপরটা ছিলেন আপনি, মোহাম্মদ আলী সিদ্দিকী। হাইট ওয়াইজ টুলটা আমি দেখছি, হ্যাঁ, টুলটা স্মৃতিতে রাখা ছিল। এই টুলটা যদি আমি পেতাম, কত বড় একটা ভিডিও। ভাই বলেন না, মন দুঃখের কথা, আমরা আসলে আর্কাইভ করতে জানি না। আমি আপনাকে আবার গ্রেটফুলনেস জানাচ্ছি যে
আবার যে জীবনী আপনি করছেন, হ্যাঁ এরকম আসলে আমাদের আরো বরেণ্য শিল্পী আছে না, তাদের করা। আমি একটা আমার শ্রুতি স্টুডিওর একটা লিরিক স্ট্যান্ড, সেটাতে সারা আজীবন গান গাইলাম। আমার যতটুকু গাওয়ার সময়, আমি সেটা যখন স্টুডিওটা ভেঙে ফেলা হলো তখন আমি একটা চাইছিলাম, পরে আমাকে জানানো হলো যে ওইটা শেয়ার দরে বিক্রি করে দেওয়া হরির মতো। মানে আমি কাঁদছি, মানে আপনি ওই টুলটা দেখেছিলেন? হ্যাঁ, ওনার টুল তো সবসময় দেখতে, দুইটা টুল এবং ভালো কাঠের, ভালো মানের কাঠের। আমি তখন জিজ্ঞেস করছি এই টুলটা কেন, মানে আমি তো আর এমন হয় না যে সাবিনা আপাও গাইতে আসছে আমিও গাইতে আসছি, তা তো না। আমি যখন মানে প্রশ্ন ছিল তখন ওখানকার যারা জানতেন তারা প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো আমি আমার একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডে আপনারা গান, ওটা তো হ্যাঁ না স্ট্যান্ড আমিও খুঁজিনি, লিরিক স্ট্যান্ড। হ্যাঁ, ওটাতে আমার কিন্তু এস লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে কি লেখা ছিল? এস এস লেখা ছিল, ওটা কিন্তু পেলাম না আর পরে। মানে সব চেয়ারে তো সবাইকে বসে না, এরকম একটা কনক, তুমি যখন এই প্রসঙ্গটি তুললে, এগুলোর এত ভ্যালু, এগুলো একটা জিনিস আমার খুব দুঃখ হয়, আমরা জাতি হিসাবে ঐতিহ্যের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটা একেবারেই নেই। আমি সহজ করে বলি যে আমরা মুছে ফেলার জাতি, মুছে ফেলার জাতি। এই যখন কোনো দ্বিধা হয় না, শাহবাগের বেতার কেন্দ্রটি এইটি যখন হাসপাতাল হলো তখন আমরা অনেক আপত্তি করেছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। এটা এত বড় একটা ঐতিহ্য, এটা নিজেকে সংরক্ষণ আমরা করতে। তারপর এক সময় আমি ওটার প্রধান ছিলাম, পাবলিক লাইব্রেরি। এটা একটা আইকন, পাবলিক লাইব্রেরি ঢাকা শহরে। স্ট্রাকচারটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, এটা তো একটা মেটাফরিক না যে তোমাকে উপরে উঠতে গেলে সিঁড়ি বেয়ে উঠতে হবে। হ্যাঁ, স্থাপনাটাও এটা সিঁড়ির স্পেসটা নিলাম, সেটা ভেঙে ফেলেছে। আপনি যদি ওয়াশিংটনে যান, এই তাদের ন্যাশনাল লাইব্রেরি যেটা আছে 200 বছরের পুরনো, একটুকু বদল করেনি তারা, ওই রকমই আছে, ওইটাই ভ্যালু ক্যারি করে। আর তাছাড়া এখন তো সব ছোট হয়ে আসছে পাবলিক লাইব্রেরির, যে এখন তো এত স্থান সংকুলনের প্রয়োজন হয় না, এত স্থানের প্রয়োজন ডিজিটালাইজ হয়ে গেছে এখন, এত বিশাল জিনিস একখানে চলে আসছে একটা চিপসের ভেতরে। আর কোথায়? হ্যাঁ, আমাদের শেষ, এখন আমরা শেষে চলে যাবো। একটা জিনিস আপনারা যেহেতু সিনিয়র, আপনাদের পেয়েছে, একটা প্রশ্ন করতেই পারি, সে প্রশ্নটা দিয়েই শেষ হবে। কারণ এখন আপনি আমি বলছি প্রযুক্তি চেঞ্জ হয়ে গেছে, মানুষের চিন্তা জগৎ চেঞ্জ হয়ে গেছে, গানের একটা প্রচণ্ড মানে বিবর্তন কিন্তু আমরা দেখছি। গান শুধু গান না, ভিজুয়াল মাধ্যমের বিবর্তন দেখছি আমরা, সিনেমা নির্মাণের বিবর্তন দেখছি আর কি। এই বিবর্তনে কতটুক মানে যে সোনালী দিনের যে স্মৃতিগুলো কতটুকু আমরা ধরে রাখতে পারবো, সেটা কিন্তু এখন একটা প্রশ্নের সামনে আছে। আপনার এই শিশু, আমার এই সন্তানটি, এখন আমার ছবিটাই তারা ভালো বলে না, বললো এটা কি গাইছে কনক চাপা, এটা কোনো গান হলো? অথচ আমি কিন্তু মুগ্ধ। তাহলে এই বিবর্তনটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা সংরক্ষণের উপায় কি? এবং এটা তো একটা পার্ট। আপনি যদি শিক্ষা নিতে চান তাহলে তো আপনার অতীত থেকেই নিতে হবে। আপনি নতুন ভাবেন, প্রযুক্তি ভাবেন, চিন্তা ভাবেন, সব কিছু ভাবেন। তো এটা কি হবে? আমরা কি সবাই হারিয়ে যাব? একটা নতুন প্রজন্ম এসে আমাদের সব কিছু কি পাবলিক লাইব্রেরির মতন ফেলে দিবে? এটা আপনার সিনিয়র শিল্পী হিসাবে এই প্রশ্নটা থাকলো। আমি আমার ছাত্রদের পক্ষ থেকে আপনাদের করলাম যে কি হবে, আলটিমেটলি কোথায় যাচ্ছি আমরা আর কি? কিছু ছিল না আমাদের সোনালী দিনের। আপনি কি শুধু শিল্পীর ভেতরে এটাকে সীমাবদ্ধ রাখছেন কথাটা? তাহলে আমি সরে গিয়ে বসি কোথাও। আপনি শুরু করেন, তো মাইনাস করে নি আমি। না শুধু আপনি সংরক্ষণের জন্য ক্যামেরা নিয়ে দৌড়ান, আপনি গান গাচ্ছে বলে ভাই আপনি যে না বাইরে কিনে, আপনিও তো একজন পার্ট ভাই, আপনি তো সংরক্ষণ করছেন। আচ্ছা, আপনি একটা জাদুঘরের মতন একটা কাজ করছেন, আপনি সংগ্রাহক, আপনিও উত্তর। আমি বলি আমার কাছে, আমার নিজের কাছে কাজ করতে, আমার তো রোজই কাজ করতে করতে যেটা মনে হয় যে প্রযুক্তিকে প্রযুক্তিকে আপনার ইগনোর করার সুযোগ কম। যদি আপনি প্রযুক্তিকে ইগনোর করেন তাহলে আপনি সময়ের সাথে থাকবেন না, একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে প্রযুক্তিকে মেনে নিয়ে কতটুকু আমি প্রযুক্তি থেকে নেব, কতটুকু নেব না, সেই প্লাস মাইনাসের হিসেবটা আমার মধ্যে থাকতে হবে। আমার হাতের থেকে যদি আপনি মোবাইলটা কেড়ে নিয়ে নেন, আমি কিন্তু অচল একটা মানুষ।
তাহলে আমার ভেতরে এই আমরাই তো এক সময় যখন মোবাইল ছিল না, হাদি ভাই 40-50টা টেলিফোন নাম্বার মুখস্থ থাকতো না এক সময় আমাদের? থাকতো তো। তো সেই মানুষই তো আমি। তাহলে প্রযুক্তির উপর নির্ভরতা কতটুকু রাখবো সেটা একটা, আরেকটা হচ্ছে নিজের উপরে রাখবো। এআই চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গান গাইতে এখন আপনার গীতিকার আমজাদ হোসেনের দরকার, আমাকে দরকার নেই, এখানে আমাকে দরকার নেই। আপনি এসে শাইখ সিরাজ একজন বসিয়ে দিতে পারবেন, সাবিনা ইয়াসমিনকে বসিয়ে দিতে পারবেন, সৈয়দ আব্দুল হাদীকে বসিয়ে দিতে পারবেন, কিন্তু সেটা তো রক্ত মাংসের মানুষ না। সমস্যাটা ওই জায়গাটায় যে আপনি যদি আবেগকে আনতে চান, যে এতক্ষণ যে কথাগুলো হলো, হ্যাঁ, আবেগ ভেতরে না থাকলে সৃষ্টি হয় না। এআই আপনাকে আবেগ দিতে পারবে না। এআই হয়তো আবেগও দিতে পারবে, মানুষের মতো আবেগ কখনোই সে দিতে পারবে না। অতএব এটাকে মেনে নিয়ে কিছু না। আসল ব্যাপারটা হচ্ছে যে পরিবর্তন কিন্তু অনাকাঙ্ক্ষিত না, পরিবর্তন কিন্তু জীবনের লক্ষণ। জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, মানুষের মূল্যবোধের পরিবর্তন হয়েছে। সব কিছুই শিল্প সংস্কৃতি এগিয়ে যাবে, পরিবর্তন হবে, এতে আমাদের কোনো রকম কোনো দুঃখ বোধ বা নেই। পরিবর্তিত হবে, কিন্তু সেটা শিল্প হতে হবে। কিন্তু হাদি ভাই টেকসই হতে হবে, তো পরিবর্তন তো হবে। হ্যাঁ, পরিবর্তন এখন না, টেকসই হবে না। এই প্রজন্মকে যদি গান গাইতে বলি, তাহলে আপনার গান আর সাবিনা আপার গান কিংবা কনক চাপার গান বা আদার্সের গান কেন গায়? মঞ্চে দাঁড়িয়ে তারা তাদের গান কেন গায় না? কারণ দর্শক নাই, পায় না। আর ওই আপনি যেটা বললেন যন্ত্রের ব্যাপারটা, এআইয়ের ব্যাপারটা, এআই বা আজকাল যে রেকর্ডিং পদ্ধতি, এটা এমন হয়েছে যে সব গান একই রকম লাগে। হ্যাঁ, ওইটাই তো কণ্ঠ একই রকম লাগে। আমাদের সময় যেমন এটা করলেই এটা সাবিনা, এটা কনক চাপা, এটা ফেরদৌসী, এটা রুনা ইত্যাদি বোঝাইতো, বা আমাদের সবারই তাই। কিন্তু এত কিছুর মধ্যে আমি আশা রাখি, খুব সহজ কথা কিন্তু আমি মনে করি যে বাস্তব কথা, যে যেটা ভালো সেটা থেকে যাবে, যুক্ত হবে, এবং যেটা খারাপ সেটা ঝরে যাবে। সাবিনা আপা, শুধু কি আমাদের কথাই আপনি শুনবেন? আপনার কোনো কথা নাই? শুনতে খুব ভালো লাগছে। আচ্ছা, তাই? ব্রিলিয়েন্ট অ্যানসার। সাবিনা আপা, একটা অনুষ্ঠানে আমাদের প্রফেসর আবু সাইদ আপনাকে ডাকার জন্য চিন্তা করছিল যে কিভাবে, কি বিশেষণে আপনাকে আহ্বান করবে। তো উনি একটা কথা বলছেন দর্শকদেরকে, যে কোন পাখি এক ঋতুতেই শুধু গান গায়? তো সবাই বলছে কোকিল। আর কে সব ঋতুতে গান গায়? তখন সবাই বলছে সাবিনা ইয়াসমিন। আমরা আপনার গান সব ঋতুতেই শুনতে চাই। আপনার দীর্ঘ জীবন কামনা করি, সুস্থ জীবন কামনা করি। আমি মনে করি যে বাংলাদেশের দর্শক, বাংলাদেশের সমাজ সংস্কৃতি যতদিন আছে, আপনার গান প্রজন্ম থেকে প্রজন্ম বাহিত হবে দর্শকের মনে, এবং এর যে তথ্যকথা, স্মৃতি, সব কিছু বই বাড়াবে। আপনি বেঁচে থাকবেন আপনার গানের মাঝে। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সাবিনা আপা, আজকে আমাদের এখানেই শেষ। না, শেষ হলো না। আমি তো গল্পই করে গেলাম। কি করবেন আর? হ্যাঁ, কিন্তু সাবিনাকে তো কিছু বললাম না, তা তো হয় না। আমি তো অনেকবার সুযোগ দিছি। আমাকে অনেকটা ওরকমই। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না সাবিনা সম্পর্কে কিছু বলার জন্য? আমি তো ফ্লোর উন্মুক্ত করে দিয়েছি যে আপনি কথা বলেন আর কি। আপনি শাইখ সিরাজকে জিজ্ঞেস করেছেন, কনককে জিজ্ঞেস করলেন। কি মুশকিল, ফুটেজ দেখে। আচ্ছা, আমি স্বতঃপ্রবৃত্ত হই। জিজ্ঞেস করা ছাড়াই যখন হাদি ভাই এতক্ষণ কথা বলেছে, জিজ্ঞেস আমরা ফ্লোরই পেতাম না। আচ্ছা, আমরা শুনি। যে সাবিনা আজকে এই বিশেষ দিনে, তার জন্মদিনে, তাকে একটি কথা বলেই শুভেচ্ছা জানাই, সেটি হচ্ছে তুমি অনন্য। তার নামে আর কোনো বিশেষণের প্রয়োজন হয় না। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের মাটি থাকবে, প্রাণী থাকবে, মানুষ থাকবে, ততদিন সাবিনা ইয়াসমিন থাকবে। আমরা বিশেষ কেকটি কেটে আনন্দটাকে সম্পূর্ণ করতে চাই।